আমরা যে টপিক ডেমনস্ট্রেশন রেডি করেছি সেটা না দিয়ে স্যার বা ম্যাডাম বা ইন্টারভিউরা যদি তাদের পছন্দ মতো টপিক দিয়ে দিই তাহলে আমরা কি করব। চলুন এরপর আমরা দেখে নেব কিভাবে একটা টপিককে আপনারা ডেমনস্ট্রেশনে ব্যাখ্যা করবেন। ঠিক আছে, প্রথমে এক নম্বর হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আপনাকে টপিকে প্রবেশ করতে হবে। কেমন? আচ্ছা, দু নম্বর কি, তারপরে ছেলেমেয়েদেরকে বলতে হবে যে কেন আজকে আমরা যে টপিকটা নির্বাচন করেছি, যে জিনিসটা আমি আলোচনা করব, কেন আমরা আলোচনা করব, এখান থেকে আমরা কি শিখবো সেটা কিন্তু ছেলেমেয়েদেরকে জানিয়ে দিতে হবে। তারপরে সেই টপিকটার যদি কোনো সংজ্ঞা থাকে সংজ্ঞা, তার যদি কোনো বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য, তার যদি কোনো উদাহরণ থাকে উদাহরণ, এবং এই সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এই যে তিনটে পয়েন্ট আপনাকে কি করতে হবে, এই তিনটে পয়েন্ট যখন লিখতে হবে মেন যে কি পয়েন্ট সেগুলোকে আগে নির্বাচন করতে হবে এবং যতটা সংক্ষেপে পারা যায় লিখতে হবে। ঠিক যেমন দেখবেন আগে আমাদের যখন 2 নম্বরে এসএসসি পরীক্ষা হতো, জায়গা কম থাকতো, কম ওয়ার্ডে আপনাকে ব্যাখ্যা করতে হতো, ঠিক সেরকম কম ওয়ার্ডে কম কথায় আপনাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এবং অবশ্যই কথাটা মনে রাখবেন, ব্যাখ্যা কিন্তু আপনাকে ডেইলি লাইফ এক্সাম্পল, দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে হবে। ইন্টারভিউটা খুবই খুশি হয়। যেমন দেখবেন মাধ্যমিকের খাতায় লেখা থাকে যত সম্ভব নিজের ভাষায় উত্তর দাও, ঠিক সেরকম আপনি যে টপিকটা আলোচনা করবেন ইন্টারভিউর সামনে, সেই টপিকটা যদি আপনি বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারেন তাহলে স্যাররা কিন্তু খুব ইমপ্রেস হয়ে যাবে, বাহ এই স্টুডেন্টটা তো খুবই ভালো, যে শুধুমাত্র এই টপিকটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বাস্তবের সাথে ম্যাচ করতে পারছে, মানে আপনার ওই টপিকের উপর যে কনসেপ্ট টোটালি ক্লিয়ার আছে এটাই প্রমাণ করে যে আপনি ওটাকে বাস্তব উদাহরণের সাথে ট্যালি করতে পারছেন। ঠিক আছে, আচ্ছা ওই টপিকে যদি প্রপার কোনো ডায়াগ্রাম থেকে ডায়াগ্রাম, ফ্লোচার্ট থেকে ফ্লোচার্ট, ম্যাপ থাকলে ম্যাপ, ঠিক আছে আঁকতে হবে। বারবার বলছি কিন্তু কি পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। কি পয়েন্ট বলতে কি, যেমন দেখুন আমরা যদি বলি শাহজাহানের রাজত্বকাল, সমস্ত শাহজাহান কথা মানে কি, আমাদের হাতে তাজমহল। ওকে, তাজমহল মানে কি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য। আচ্ছা তারপর কি মুমতাজ, এই যে মেন জিনিসগুলো উঠে আসবে সেগুলো যেন থাকে। অনেক সময় দেখা গেলো হয়তো অনেকে ডেমনস্ট্রেশন রেডি করছে, দেখা গেলো ওই যে টপিক উপর ডেমনস্ট্রেশন রেডি করছে মেন ওয়ার্ডগুলোই নেই, করে চলে গেল, ওরকম করলে হবে না। আগে আমাকে নির্বাচন করতে হবে মেন পয়েন্ট, সেগুলো অবশ্যই যেন থাকে। আচ্ছা এবার বারবার বললাম সময় যেহেতু কম, এখানে আমি 10টা জিনিস লিখেছি। এক হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে টপিকে প্রবেশ, 2 কেন জানবো আজকে টপিকটা, সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ডায়াগ্রাম ফ্লোচার্ট ম্যাপ ডেইলি লাইফ এক্সাম্পল কি পয়েন্ট এগুলো। এবার যেগুলো আপনাকে অবশ্যই কোন টপিক ব্যাখ্যা করার সময় মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে এই কটা পয়েন্ট, 6টা পয়েন্ট। এক নম্বর হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাকে টপিকে প্রবেশ করতে হবে। 2 নম্বর অবশ্যই মেন কি পয়েন্ট গুলোকে রাখতেই হবে, মেন কি পয়েন্ট রাখতেই হবে। যেমন দেখুন আমি যখন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করব সেখানে মেন পয়েন্ট কি আছে, নরমাল ল্যাপস রেট। আচ্ছা তারপর কি আছে, উল্কাপিণ্ড পড়ে ছাই হয়ে যাওয়া, শীতলতম স্তর কোনটা, উষ্ণতম স্তর কোনটা, তাপমাত্রা ওপর দিলে কি কি হয়, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। জনে ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস ব্যাখ্যা করব, সেখানে কি হবে, বিযুক্ত রেখার নাম, অ্যাস্ট্রোস্ফিয়ার সম্পর্কে ব্যাখ্যা করা। তারপর কি থাকবে, আমরা জিওথার্মাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে এই যে ওয়ার্ড গুলো সেগুলো যেন অবশ্যই থাকে। আচ্ছা তারপর 3 নম্বর কি ডেইলি লাইফ এক্সাম্পল, বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা ম্যাপ ডায়াগ্রাম ফ্লোচার্ট পর্যাপ্ত থাকলে দিতে হবে, সংক্ষেপে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, মানে ডাক্তাররা যেমন করে রাখে না ওরকম করে ডাক্তারের ভাষায় লিখতে হবে। ঠিক আছে, খুব বেশি সুন্দর লেখা দরকার নেই। আচ্ছা স্টুডেন্ট ইন্টারঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা কি করতে হবে এবং অবশ্যই শেষে কিন্তু হোমওয়ার্ক আপনাকে দিতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু কোনো একটা যখন টপিক নির্বাচন করবেন এবং সেটাকে ডেমনস্ট্রেশনের জন্য রেডি করবেন, এগুলো মাথায় রেখে কিন্তু আপনারা আমরা টপিকটাকে রেডি করুন ডেমনস্ট্রেশনের জন্য। তাহলে দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল। চলুন 3 নম্বর পার্টে যে মেইন পার্ট আমাদের, যে আপনাদের মনে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে, সেই ঘোরাঘুরি কোশ্চেনগুলো আমি চলুন একটু যুক্তিসহ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন এরপরে স্টুডেন্টদের মনে অনেক প্রশ্ন উত্তর ঘোরাঘুরি করছে, সেই প্রশ্ন উত্তরের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যে কোশ্চেনগুলো এখানে সিলেক্ট করেছি স্টুডেন্টদের বিভিন্ন কোশ্চেন, সেগুলো ঠিকঠাক সিলেক্ট করেছি কিনা, আমাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, এবং কমেন্টে আরো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
অ্যাকচুয়ালি এর মাধ্যমে আমি ছেলে মেয়েদের মাইন্ড রিডিংটা কতটা ঠিকঠাক করতে পেরেছি সেটা জানার চেষ্টা করি। ঠিক আছে, চলুন তাহলে। আমার যেটা মনে হয়েছে, প্রথম যে কোশ্চেনটা ফিজিক্যাল জিওগ্রাফি ভার্সেস রিজিওনাল জিওগ্রাফি, দেখবেন থটে আমরা একটা জিনিস পড়েছিলাম যে ডিকটমি অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের দ্বিবিভক্তিকরণ। ওই সময় দেখবেন ভূগোল অনেক রকম ভাবে বিভক্ত ছিল, সিস্টেমেটিক জিওগ্রাফি না রিজিওনাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি না রিজিওনাল জিওগ্রাফি। এই ইন্টারভিউ শুরু হওয়ার পর আমাদের কিন্তু ভূগোলের টোটাল স্টুডেন্টরা দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে, কিছু স্টুডেন্ট ফিজিক্যাল জিওগ্রাফি, কিছু স্টুডেন্ট রিজিওনাল জিওগ্রাফি। মানে কি, কিছু স্টুডেন্ট ভাবছে আমি ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ডেমোনস্ট্রেশন টপিক চয়েস করব, আর কিছু স্টুডেন্ট ভাবছে আমি রিজিওনাল জিওগ্রাফি থেকে আমি টপিক চয়েস করব। এবার চলুন তারা কি যুক্তি দিচ্ছে, কেন ভাবছে সেটা প্রথমে বলি, এবার তারপর আমি আমার ভাবনা বলবো। দেখুন, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যে সমস্ত স্টুডেন্টরা ডেমো চয়েস করছে তারা কি ভাবছে যে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ডেমো চয়েস করলে কিন্তু কি হবে, আমি অনেকগুলো ডায়াগ্রাম আঁকতে পারবো, ঠিক আছে, এবং যেহেতু ফিজিক্যাল জিওগ্রাফিটা একটু মানে প্রথম থেকে ভালো করে পড়ে অভ্যস্ত, তাই আমি ভালো করে ডেমোনস্ট্রেশন দিতে পারবো বা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এটা হচ্ছে যারা ফিজিক্যাল জিওগ্রাফি ভাবছে তাদের যুক্তি। যারা রিজিওনাল জিওগ্রাফি ভাবছে তারা ভাবছে যে আরে ম্যাক্সিমাম ছেলে তো ফিজিক্যাল থেকে করবে, তাহলে আমি একটু ইউনিক কিছু করব, তাহলে আমি কি নেব, রিজিওনাল জিওগ্রাফি থেকে চয়েস করব। এই হিসেবে কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে যায়, ফিজিক্যাল জিওগ্রাফি একটা, রিজিওনাল জিওগ্রাফি। ওকে, চলুন তারপরে আর কি, কিছু স্টুডেন্ট ভাবছে আমি যে টপিকটা চয়েস করব সেটা বড় টপিক চয়েস করব না ছোট টপিক চয়েস করব। বড় বলতে কি, টোটাল শিলা পড়াবো না শিলা একটা ছোট্ট খণ্ড আগ্নেয় শিলা পড়াবো না পাহাড়ের শিলা পড়াবো। কেউ ভাবছে আমি ইন্টেরিয়র অফ দা গোটাটা পড়াবো না আমি ছোট একটা চয়েস পড়াবো, আর্ট ক্লাস পড়াবো। এরকম কিছু কোশ্চেন কিন্তু ঘোরাফেরা করছে, আমি সব উত্তর দেবো, ঠিক আছে। আচ্ছা, আবার অনেকে ভাবছে যে আমি যে টপিকটা চয়েস করব সেই টপিকটা আবার একাধিক জন পড়ে দিবে না তো, অর্থাৎ একই টপিক ম্যাক্সিমাম জন ডেমোনস্ট্রেশন দিবে না তো, তাহলে আমার কি রেপুটেশন খারাপ হয়ে যাবে না তো। আমাকে এইভাবে তাহলে আমাকে কি করতে হবে, একটু অন্য রকম ভাবে একটা ইউনিক চয়েস করতে হবে টপিক যে ডেমোনস্ট্রেশনের জন্য। আচ্ছা, এবার চলুন এই তিনটে কোশ্চেনের উত্তর কিন্তু আমরা দিই। আপনাকে ডেমোনস্ট্রেশন চয়েস করার ক্ষেত্রে দু তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তার আগে বলি মানে 4-5টা পয়েন্ট আমি একসাথে করে উত্তর দেবো, ঠিক আছে। আবার কিছু ছেলে ভাবছে কোন সময়ে কিভাবে আমরা ডেমোনস্ট্রেশন টপিকটাকে শেষ করব, এটা একটা কোশ্চেন। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন কি, হার্ড টপিক চুজ করব। অনেকে ভাবছে এক কাজ করি আমি একটা হার্ড টপিক কিন্তু চুজ করে নিই, ঠিক আছে, তাহলে কিন্তু হার্ড টপিক বলতে জেড স্ট্রিম, আচ্ছা, তারপরে আপনার আছে মনসুন ইত্যাদি চয়েস করব। আচ্ছা, আবার অনেকের মনে কোশ্চেন আসছে একেবারে আবার নিউ ওয়ান এন্ড নন টপিক চয়েস করব, যেমন কি হর্টিকালচার, যেমন কি রিসোর্স, নতুন ধরনের একবারই যেটা খুব কম ছেলে মেয়ে চয়েস করবে। ওকে, আচ্ছা, 7 নাম্বার কি, ডায়াগ্রাম কি আঁকতে হবে না আঁকতে হবে না, এই কোশ্চেনগুলো বলে নি যেগুলো ঘোরাফেরা করছে। 8 নাম্বার কোশ্চেন, আমি 9-10 এ एग्जाम দিয়েছি, তাহলে আমি কি ক্লাস 9-10 থেকে ডেমোনস্ট্রেশন চয়েস করব না 11-12 এর টেক্সট বুক থেকে ডেমোনস্ট্রেশন চয়েস করব। আচ্ছা, 9 নাম্বার, ইন্টারভিউরা ওভারঅল সিলেবাস থেকে নাকি 9-10 বা 11-12 এর এসএলএসসি সিলেবাস থেকে প্রশ্ন ধরবে, এটা একটা মনে কোশ্চেন ঘোরাফেরা করছে। 10 নাম্বার, ডেট ক্লাস টপিক লিখতে হবে কি হবে না, কোশ্চেন ঘোরাফেরা করছে। 11 নাম্বার, আমার ভয় বা নার্ভাস লাগছে আমি কি করব। 12 নাম্বার, বোর্ডে কম লিখবো না বেশি লিখবো। ওকে, 13 নাম্বার, স্টুডেন্ট ইন্টারাকশন কেমন করব, কম না বেশি না মাঝারি। 14 নাম্বার, আমরা যে টপিক ডেমোনস্ট্রেশন রেডি করেছি সেটা না দিয়ে স্যার বা ম্যাডাম বা ইন্টারভিউরা যদি তাদের পছন্দ মতো টপিক দিয়ে দিই তাহলে আমরা কি করব, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো আমাদের মাথায় কিন্তু ঘোরাফেরা করছে। এবার চলুন এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর আমি দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে আপনাকে যেটা মাথায় রাখতে হবে ডেমোনস্ট্রেশন টপিক চুজ করার সময়, এক হচ্ছে যে টপিকটা আপনি চুজ করবেন সেটা অবশ্যই হতে হবে আপনাকে যে টপিকটা আপনি ডেইলি লাইফ এক্সাম্পল, দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে যেটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন সেটাকে আপনি চুজ করুন। যে টপিকটাকে আপনি প্রশ্ন উত্তরের মাধ্যমে
মেইন টপিকে ঢুকতে পারবেন সেটাকে আপনি চয়েস করুন। তার কারণ আপনি যখন কোন একটা টপিক ধরুন চয়েস করলেন, সেটা হয়তো আপনি প্রশ্ন উত্তরের মাধ্যমে স্টুডেন্টের মাধ্যমে প্রশ্ন উত্তর করছেন, উত্তর করতে করতে আপনি মেইন টপিকে ঢুকে গেলেন। সেই টপিকটাকে দেখা গেল আপনি বিভিন্ন দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছেন। যখন এই দুটো জিনিস আপনি করতে পারবেন, তখন কিন্তু ইন্টারভিউরা কিন্তু আপনার প্রতি কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে যে না, এই স্টুডেন্টটা কিন্তু এই টপিকটা শুধুমাত্র মুখস্থ করেনি, ওর বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আছে, যার জন্য ও কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে টপিকে ফোকাস করতে পারছে এবং বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারছে। ওকে, আচ্ছা, তারপর আমরা কি মাথায় রাখতে হবে, যে যে ডেমনস্ট্রেশন টপিকটা আপনি পড়ালেন সেখান থেকে যদি আপনাকে কোশ্চেন করা হয়, আপনি সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু ম্যাক্সিমাম, সমস্ত বলা ভুল, ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর যেন আপনি দিতে পারেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর কি আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনাকে যেন 5 মিনিট সময়ের মধ্যে, ম্যাক্সিমাম 5 মিনিট সময়, কম সময়ের মধ্যে কিন্তু আপনাকে ওই ডেমনস্ট্রেশন টপিকটা কিন্তু আপনাকে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর দেখুন ছেলেমেয়ে যে ভুলগুলো করছে সেগুলো একটু বলি। ভুল বলতে কি, আমরা কি করছি, অনেকে কি করছে যে একই টপিক একাধিক জন চয়েস করে নিতে পারে। এটা কিন্তু খুব মানে চিন্তায় আছে, যদি একই টপিক ম্যাক্সিমাম জন ডেমনস্ট্রেশন করে তাহলে তো একটু কেমন কেমন লাগবে, কিন্তু এটার কোনো বাস্তব ভিত্তি নেই। আচ্ছা, আমরা বলুন দেবদাস সিনেমা আমরা দেখেছি, তাই তো? সেখানে শাহরুখ খান অভিনয় করেছে, দিলীপ কুমার অভিনয় করেছে, আমাদের প্রসেনজিৎ অভিনয় করেছে, বিভিন্ন নায়ক কিন্তু একই সিনেমার উপর অভিনয় করেছে। কিন্তু আমরা কি করেছি, শাহরুখ খান দিলীপ কুমারের যে অভিনয় করছে সেটাকে বেশি গ্রহণ করে নিয়েছি। আবার দেখবেন আমাদের একই টপিক, জেড স্ট্রিম বলুন, বায়ুমণ্ডল স্তর বিন্যাস বলুন, বা যে কোনো টপিক, আমাদের জিওগ্রাফি একাধিক স্যার ম্যাডাম একই টপিকের উপর কিন্তু আপনাদেরকে লেকচার দেয়, কিন্তু আমরা কি করেছেন, সমস্ত স্যারকে কি সেই টপিকটাকে ভালোবেসেছেন? কিছু কিছু স্যার কিন্তু পপুলার হয়ে গেছে। আবার দেখুন আমাদের যখন দেখা গেল হয়তো 10 জনকে, হয়তো দেখা গেল হয়তো 10টা মেয়েকে আমাদের চিকেন রান্না করতে বলা হলো, 10 জন রান্না করলো, মনে করুন রান্না করার তো উপাদান সব সেম, কিন্তু সবার রান্না কি খেতে ভালো লাগে? না, ভালো হয় না। ঠিক আছে, যেমন পপি কিচেন খুব বিখ্যাত গ্রাম্য রান্নার জন্য, কিন্তু দেখবেন ইউটিউবে পপি কিচেনের মতো অনেক কিন্তু চ্যানেল আছে, সবাই কিন্তু রান্নার ভিডিও করছে, মানুষ কিন্তু কাকে লাইক করছে? পপি কিচেনকে লাইক করছে। আমি কিন্তু ওনার অ্যাড করছি না, মানে মেন হচ্ছে একই টপিক একাধিক জন পড়ালেও প্রত্যেকের পড়ানোর স্টাইল, প্রত্যেকের আলোচনা করার স্টাইল, প্রত্যেককে বোঝানোর ক্ষমতা কিন্তু আলাদা আলাদা। আবার দেখবেন আপনারা একই স্যারের কাছে 80 জন স্টুডেন্ট, 100 স্টুডেন্ট পড়েন, স্যার একই পড়ায়, একই বই থেকে নোট দেয়, সব একই করে, তারপর পরীক্ষার রেজাল্ট কি হয়? বিভিন্ন জনের বিভিন্ন রকম নাম্বার। তাই এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই যে একই টপিক একাধিক জন পড়লে আপনারটা নজরে পড়বে এরকম নয়, নজরে পড়তে গেলে কিন্তু আপনাকে ইউনিক করতে হবে। আচ্ছা বলুন না, ক্রিকেট খেলা, সচিন গ্রেট প্লেয়ার ছিল, তারপরে এসছে বিরাট কোহলি, মাঝখানে অনেক প্লেয়ার এসছে, সবাই ক্রিকেট খেলেছে, নাম কি করতে পেরেছে? না, একই তো ফর্মুলা, বল সামনে এলে মারতে হবে, এ হলে পুল মারতে হবে, তাই তো? তাই এটা ভয়ের কোনো কারণ নেই যে একাধিক জন একই টপিক পড়াতেই পারে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপর দেখুন অনেকে ছোট বা বড় টপিকেরই করছে। এই ছোট বা বড় টপিকটার ব্যাখ্যা করি। যখন আপনি কোনো ছোট টপিক ধরবেন, হয়তো আপনি ধরলেন আর্ট ক্লাস শুধুমাত্র, তখন আপনাকে কিন্তু এই ছোট টপিক ধরার কিন্তু সুবিধা আছে, অসুবিধা আছে। কি সুবিধা? কি আপনি কম সময় শেষ করে দিতে পারবেন, কিন্তু অসুবিধা কি বলুন তো, যখন আপনি ভূত্বক ধরবেন সেখানে কিন্তু আপনার পি তরঙ্গের গভীরতা, এস তরঙ্গের গভীরতা, প্রত্যেকটা পয়েন্ট, যদি টপিকটা ছোট সবই কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর যখন আপনি ডেমনস্ট্রেশন দিবেন, যেহেতু স্যারটা থাকবে, আমরা কিন্তু টেনশন, ভয়, নার্ভাস কাজ করবে, তখন কিন্তু অনেক কিছু তথ্য কিন্তু আমরা মনে নাও আসতে পারে, মানে আমি আউট অফ মাইন্ড হতে পারে। ওকে, আবার ওই ছোট টপিক থেকে যখন কোশ্চেন করবেন, যে টপিকটা ছোট, অনেক ভেতর থেকে কিন্তু আপনি কোশ্চেন করতে পারেন, এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ কি? কম সময় শেষ হবে। ডিসঅ্যাডভান্টেজ কি? আপনাকে আরো নিখুঁত হয়ে পড়তে হবে। বড় টপিকের ডিসঅ্যাডভান্টেজ কি? আপনাকে যেহেতু কম সময় ব্যাখ্যা করতে হবে, আপনাকে মানে ভালো করে লেসন প্ল্যান করে যেতে হবে 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, যে আমাকে টোটালটাকে শেষ করতে হবে। কিন্তু সুবিধা কি বলুন তো, যেহেতু টপিক বড়, তাই 2-4টে কিন্তু পয়েন্ট ভুলে গেলেও কিন্তু ইন্টারভিউ ধরতে পারবে না। ভুলে গেলে অসুবিধা কি আছে? ঠিক আছে, আবার দেখা গেল হয়তো দেখো যদি আমি টোটাল যদি পড়াই ইন্টারভিউ অফ দা, উনি কিন্তু শুধু ভূত্বক থেকে কোশ্চেন করবে না,
শিলামণ্ডল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করবে, বিভিন্ন বড় ক্ষেত্র থেকে, তখন কি হবে, উত্তর দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তাই আমি বড় টপিকের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম, ছোট টপিক কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম। মধ্য কথা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি যেটারই ডেমনস্ট্রেশন দিবেন সেটা যেন খুব সহজে কম সময়ে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারেন এবং সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর যেন ধরতে পারেন। ওকে, তাহলে বড় টপিক না ছোট টপিক এবার আপনারা নির্বাচন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে যে অনেকে ভাবছে হার্ড টপিক চুজ করে, মানে যেমন হচ্ছে মনসুন, জেড স্ট্রিম, ঠিক আছে, এরকম কিছু কিছু হার্ড টপিক আছে সেগুলোকে চুজ করবে। কারণ কি বলুন তো, মানে দেখবেন একটা উদাহরণ দিয়ে বাস্তব, দেখা গেল আমাদের দুজন যদি থাকে, কেউ দেখা গেল হয়তো আমাদের রয়্যাল এনফিল্ড গাড়ি চালাচ্ছে আর তো সুপার স্প্লেন্ডার গাড়ি চালাচ্ছে, চোখ আমাদের কার দিকে যাবে, অবশ্যই রয়্যাল এনফিল্ড। তাহলে গাড়ি হচ্ছে আইফোন আছে কেউ কিনেছে, আর তো দেখা গেল স্যামসাং এর ফোন কিনেছে, চোখ কার দিকে যাবে আগে, অবশ্যই আইফোন যে কিনেছে তার দিকে চোখ যাবে। এটা কোনো দ্বিবিভক্ত নেই, ঠিক আছে। ঠিক সেরকম কেউ যদি হার্ড টপিক যেমন জেড স্ট্রিম বা মনসুন এগুলো চুজ করে, ইন্টারভিউ কিন্তু নজরে বসে, বাহ জেড স্ট্রিম চুজ করেছে দেখি তো, বাহ, নজর কিন্তু প্রথমে তার দিকে যাবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু দেখা গেল আমি আইফোন নামে একটা কিনেছি, আর একটা মনে করুন আমার একটা এনফিল্ড গাড়ি আছে, রয়্যাল এনফিল্ড, যে বন্ধুদের কোথাও হয়তো আমি খেতে গেছি, তাহলে 10 জন বন্ধু খাওয়া দাওয়া করছি, সবাই আশা কি করবে, বিল কে দিবে, অবশ্যই আমি দেবো, তাই তো। তো পরে দেখা যাচ্ছে আমি আইফোনটা কিনেছি ইএমআই আর রয়্যাল এনফিল্ড কিনেছি লোনে, বিল কিন্তু দিতে পারছি, তখন ছেলেরা কি করবে, আরে চটকা তুমি আইফোন কিনেছো লোনে কিনেছো, তখন কিন্তু চিৎকার দিবে। আর ধরো ওখানে কেউ সুপার স্প্লেন্ডার গাড়ি কিনেছে, ফট করে বিল দিয়ে দিল, তখন তার কিন্তু নাম কি হবে। তাই যারা হার্ড টপিক চুজ করবেন, যখন আমি পড়াবেন স্যারের কিন্তু নজরে বসবে, আপনার প্রতি কিন্তু স্যারের নজর চলে গেল যে না দেখি তো জেড স্ট্রিম কেমন পড়াচ্ছে, মানে আমরা কিন্তু পড়ানোর মানে আলোচনা করার স্টাইল কিন্তু ঠিকঠাক হতে হবে, এবং সেখান থেকে তো আমি অনেক খুঁটিনাটি কোশ্চেন ধরবে, এবার হট টপিক যেহেতু সেটা। এবার আপনি যদি শুধুমাত্র হার্ড টপিক স্যারের নজর আকর্ষণ করার জন্য যদি আপনি টপিকটাকে চয়েস করেন, কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে এক্সপ্লেন না করতে পারেন 5 মিনিটের মধ্যে, এবং তার ভেতর থেকে যে কোশ্চেন ধরবে সেগুলো যদি করতে না পারেন, তাহলে কিন্তু খুবই চাপ। আর কেউ দেখা হয় সুপার স্প্লেন্ডারের মধ্যে ফর্ম অফ ইকোনমি চয়েস করেছে, সেটা অতটাই করবে না, তখন কিন্তু সে খুব ভালো আলোচনা করে দিতে পারে, সেখান থেকে যা কোশ্চেন হচ্ছে সেগুলো ঠিকঠাক করে দিতে পারে, স্যার কিন্তু খুব খুশি হয়ে যাবে। যেমন দেখবেন মনে করুন এখন বিরাট কোহলি, রোহিত শর্মা যখন ব্যাট করে, আমরা কি ভাবি এ তো সেঞ্চুরি করবে, কিন্তু আউট হয়ে গেছে, বিরাট কোহলি দুটো ইনিংসে 0 করেছে, ভক্তদের মন খারাপ, গ্রেট প্লেয়ার 0 করেছে, কিন্তু একটা হার্ষিত রানা বলে একজনকে খুব ট্রোল করা হচ্ছে, একটা বলার কিনে সেটা হলো 10 উইকেট, মনে করুন 5 উইকেট পেয়ে গেল, ওর বিশাল নাম হয়ে যাবে। তাই নামি টপিকের সুবিধাও যেমন আছে, অসুবিধা কিন্তু আমার মনে হয় বেশি। ওকে, এরপরে আমার যেটা মনে হচ্ছে ফিজিক্যাল এবং রিজিওনাল, এই দুটোর মধ্যে আপনারা চেষ্টা করবেন সেই টপিকগুলোকেই চুজ করা যেগুলোকে বাস্তব উদাহরণ দিয়ে, দৈনন্দিন উদাহরণ দিয়ে বোঝানো যাবে। যেমন কয়েকটা টপিকের নাম বলি, যেমন আপনি চয়েস করেন সমুদ্র বায়ু স্থলবায়ু, এটা কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যাবে। দীঘা গেছেন, দীঘাতে ব্যাখ্যা করা যাবে, দীঘা আমরা সবাই জানি। আচ্ছা, ফর্মস অফ ইকোনমি, এটা কিন্তু বোঝানো যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রিসোর্স বোঝানো যাবে, কৃষিকাজ, মানে রিজিওনাল জিওগ্রাফি কিন্তু বেশি কিন্তু আমরা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে পারবো, কারণ আমরা সবই চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ফিজিক্যালের যে কিছু পার্ট আছে, নদী যেগুলো চোখে দেখা যায়, খুব কম পরিমাণে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি আমরা চোখে দেখতে পাবো। তাই যেগুলো আমি নিজের চোখে দেখতে পাবেন, ব্যাখ্যা করতে পারবেন, সেগুলোকে চুজ করবেন। কিন্তু এখন হয়তো আপনি জেড স্ট্রিম চয়েস করে দিলেন, জেড স্ট্রিম আপনি সব উপরে আকাশের উপরে, আপনি কিন্তু বাস্তবে ব্যাখ্যা ঠিক মতো করতে না পারলে বা বাস্তবে বোঝাতে না পারলে কিন্তু সেটা আমরা ডিসক্রেডিটে চলে যাবে। এক কথা আমি যেটা বলতে চাইছি, বাস্তব উদাহরণ দিয়ে যেগুলোকে ব্যাখ্যা করা যাবে সেগুলোকে চুজ করাই ভালো। সেটা হয় ফিজিক্যাল জিওগ্রাফি হতে পারে, রিজিওনাল জিওগ্রাফি হতে পারে, কিন্তু আমার মনে হয় রিজিওনাল জিওগ্রাফিতে কিন্তু মানে চুজ করলে বেশি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যায়, ছবি দিয়ে বোঝানো যায়, যেহেতু ম্যাপটা আছে। আর ফিজিক্যালি কোন চয়েস করবেন, নদী চয়েস করুন। আমি এখন এই মুহূর্তে হিমবাহ চয়েস করেন, আমি বোঝাতে পারবেন। আচ্ছা, যেমন জেড স্ট্রিম চয়েস করে দিলেন আপনি, বায়োচাপ বলায়, ওটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বইয়ের মধ্যে উদাহরণ দিতে হবে, বাস্তবে কিন্তু খুব অ্যাপ্লিকেশন খুবই কম,
ঠিক আছে, স্যার কিন্তু আপনাকে বইয়ের ভিতর থেকে কোশ্চেন ধরবে। আর এবার দেখা গেলো আমি ফর্মস অফ ইকোনমি চয়েস করেছি, সেখান থেকে দেখা গেলো আমাকে কিছু কোশ্চেন আমি পড়াতে পড়াতে আমি ভুলে গেলাম, আমি যেহেতু বাস্তবে আমি কিন্তু এটাকে নিয়মিত করে মেকআপ দিয়ে দিতে পারবো। আবার দেখো কোনো একটা কোশ্চেন স্যার কি করতে পারে, তোমার বাবা কি করে, তোমার বাবা এই কাজ করে, কোন ধরনের ইকোনমির মধ্যে পড়ে, এরকম কোশ্চেন কি আমি কিন্তু উপস্থিত বুদ্ধিতে কিন্তু উত্তর দিতে পারবো। কিন্তু জেড স্ট্রিম বায়োচক বলে এগুলো কিন্তু ধরলে উপস্থিত বুদ্ধি দেওয়া কিন্তু খুবই চাপ, কারণ সবই তো উপরের ব্যাপার, ওর আমি বইয়ের ভাষা থেকে আমরা উত্তর দিতে হবে, আমি কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু বেরোতে পারবেন না। তাই এবার আপনাদের চয়েস করবেন কোনটা আমাদের ভালো, কিন্তু চয়েস করার সময় মনে রাখবেন ওই একই কথা, ডেইলি লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে এবং আপনি যেটা মেকআপ করতে পারবেন, যেখান থেকে কোশ্চেন দিতে পারবেন সেগুলো করবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন ডায়াগ্রাম আঁকতে হবে কি, হ্যাঁ অবশ্যই ডায়াগ্রাম তো আঁকতেই হবে, এবং ডায়াগ্রাম গুলো কিন্তু বারবার বলছি আমরা যে নিখুঁত ডায়াগ্রাম আঁকার দরকার নেই, আমরা তো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে ডাক্তারের রেকর্ড সেরকম করে একটু তাড়াতাড়ি আঁকবেন, কি পয়েন্ট করে একটু তাড়াতাড়ি করে লিখে দিন, উল্টো পাল্টা লেখার দরকার নেই, মানে সব কিছু বেশি বেশি লেখার দরকার নেই, ডেট ক্লাস টপিক লিখুন না, কতক্ষণ সময় লাগে লিখতে লিখতে কথা বলবেন, অসুবিধা কি আছে। আচ্ছা এবার একটা দেখুন পয়েন্ট আছে ভয় বা নার্ভাস লাগছে, আমরা যদি ভয় বা নার্ভাস লাগে তখন আপনি কি করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি ডেমনস্ট্রেশন দিন না, আপনাকে ধরে নিতে হবে এটা সামনে আমার একটা ইমাজিনেশন করে নিন, এটা আমার ক্লাসরুম দিয়ে আপনি আয়নার সামনে করুন, দেখুন ভয় বা নার্ভাসনেস কেটে যাবে। আচ্ছা এরপরে দেখুন একটা মোস্ট যে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে সেই দুটো কোশ্চেন আমরা এরপর একটু আলোচনা করে নেব। এক নম্বর হচ্ছে আমাদের কিন্তু ডেমনস্ট্রেশনটা হচ্ছে ক্লাস 9, 10 এবং 11, 12 এর বই থেকে, তাই নিয়ম বলছে যারা 9, 10 এর এসএসসি যারা 9, 10 এর জন্য দিতে যাচ্ছেন তারা 9, 10 এর যে বইগুলো আছে সেই বই থেকে কিন্তু আমরা ডেমনস্ট্রেশন রেডি করবেন। আর যারা 11, 12 এর পরীক্ষা দিয়েছেন তারা 11, 12 এর জিওগ্রাফি বই যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো চয়েস করবেন। কিন্তু অনেক সময় কিন্তু স্যাররা এরকম বলে দিতে পারে আচ্ছা এসএসসি তে আপনার কোন কোন ইউনিটগুলো ভালো লাগে, সেখানে কিন্তু জিওমর্ফোলজি জিওটেকটনিক আছে, তাই ওনারা কিন্তু এরকম বলে দিতে পারে যে আপনি তাহলে জিওমর্ফোলজি থেকে একটা টপিক বেছে নিন। তাই আমি বলবো আপনারা দুরকম ভাবে রেডি থাকবেন, আমরা এরকম ভাবে রেডি থাকবেন যে এসএলএসটি যে সমস্ত টপিক বলেছে জিওমর্ফোলজি আমরা টপিক বাছুন সেটা যেন 9 এর একটা থাকে 10 এর একটা থাকে। আচ্ছা আবার দেখো ওশেনোগ্রাফি থেকে একটা বাছবেন সেটা হলো 11 আছে, এরকম করে আর কি এসএলএসটির সাথে 9, 10, 11, 12 এর যে সমস্ত টপিক গুলো কোরিলেট করছে সেগুলো বাঁচার চেষ্টা করুন, তাহলে কি হবে দেখুন আমরা দুদিকেই কাজ হয়ে গেল, 9, 10 থেকে বাঁচা হয়ে গেল, 11, 12 থেকে বাঁচা হয়ে গেল, কমন হয়ে গেল, আবার ওইদিকে আমরা এসএলএসটির হয়তো জিওমর্ফোলজি জিওটেকটনিক বিভিন্ন ইউনিট থেকে টপিক বাঁচা হয়ে গেল, এইভাবে কোরিলেট করে বাঁচার চেষ্টা করুন, তাহলে ঠিক আছে। আচ্ছা এর প্রাসঙ্গিক একটা কোশ্চেন এসে যায় যে স্যার কোশ্চেন তাহলে আমাকে কেমন করবে, দেখো হয়তো আমি 9, 10 এর এসএলএসটি পরীক্ষা দিয়েছি, এবারে স্যার তাহলে কোশ্চেন শুধু 9, 10 সিলেবাসে যেগুলো আছে সেগুলো থেকে করবে না 11, 12 থেকে করবে। দেখুন এটা কিন্তু বারবার বলছি যে স্যাররা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তাই তাদের পক্ষে কিন্তু মনে রাখা অসম্ভব যে 9, 10 এর সিলেবাসে কি কি আছে আর 11, 12 এর সিলেবাসে কি কি আছে, তাই তারা কিন্তু ওভারঅল জিওগ্রাফি থেকে কোশ্চেন করবে। আর দেখো একটা 9, 10 আমি এক্সাম যখন আমি পরীক্ষা দিয়েছি আমি ইন্টারভিউ আছি, আমাকে যদি জিজ্ঞেস করে নেই আচ্ছা জেড স্ট্রিম বেশ প্রভাব কি ভারতের জলবায়ু, এটা কিন্তু 9, 10 নেই, আমি কি তখন বলতে পারবো স্যার আমি তো 9, 10 এসএসসি পরীক্ষা দিয়েছি তাই এটা আমি পারবো না, আমার সিলেবাস ছিল আমি তাই পড়িনি, এটা কি আমি বলতে পারবো, বলতে পারবো না। আর স্যারদের পক্ষে সম্ভব মনে রাখা সম্ভব নয় কোনটা কি আছে, তাই আপনারা কি করবেন 9, 10 সিলেবাসটা ভালো করে ফলো করুন এবং গোটা ভূগোলের যে সিলেবাসে যেগুলো কমন জিনিস বেসিক জিনিস জানা দরকার সেগুলো জেনে যান, সেই 9, 10 এ আছে না 11, 12 আছে সেটা কোনো ব্যাপার নেই। আরেকটা বাস্তব উদাহরণ দিই, মনে করুন আমরা তো উঠবি টিচার, আমরা দিকে দেখা গেল হয়তো কোন একটা স্কুলে ইন্টারভিউ নিতে বলেছে, সেখানে হলো ক্লাস 6 এর জন্য একটা ম্যাডাম নেবে, ক্লাস 7 এর জন্য একটা নেবে, একটা 8 এর জন্য ম্যাডাম নেবে, ঠিক আছে ভূগোলের, এবার আপনাকে দাঁড় করালো, এবার আপনি বলুন আমরা ওকে মনে করা সম্ভব ক্লাস 6 এর, এবার তাহলে ইন্টারভিউটা একসাথে হচ্ছে, ক্লাস 6 এ কি সিলেবাস আছে 7 এ কি আছে 8 আছে মনে করা সম্ভব নয়। এবারে আপনি যে ক্লাসে 6 আছে দেখো হয়তো আপনি তাকে কোশ্চেন ধরে দিলেন হিমবাহ থেকে, ঠিক আছে, এবার সে তো মনে করুন যে অ্যাজ এ টিচার হিসেবে নিয়োগ হবে সে তো নিশ্চয়ই গ্রাজুয়েট করেছে মাস্টার ডিগ্রি হিমবাহ পড়েছে, সেই আপনাকে বলে স্যার আমি তো এখানে 6 এর জন্য এসেছি, হিমবাহ তো ক্লাস 6 এর নেই, আমি স্যার উত্তর দিতে পারবো না, তখন আপনার কেমন লাগবে না, আমি যেটা বলতে চাইছি আপনার কি মনে থাকবে
কোনটা কোন সিলেবাস, তাই যারা ইন্টারভিউ তারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের মনে রাখা সম্ভব নয়, বা তাদের বইও থাকবে না, দেখি 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 এটা না না এটা তো 19 এটা বলো তো এখান থেকে, এটা বলো তো এরকম নয়, তারা ওভারঅল জিওগ্রাফি থেকে কিন্তু কোশ্চেন করবে। তা আমাদেরকে কিন্তু ওভারঅল জিওগ্রাফি থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছি, যেটা আপনাদের মনে করছেন যে দেখো আমরা কিছু টপিক রেডি করে গেছেন, কিন্তু স্যার ম্যাডাম আপনাদেরকে তাদের পছন্দ মতো টপিক দিয়ে দিয়েছে, তখন আমাদের সমস্যা হবে। এখান থেকে কিন্তু আপনি এমন একটা উত্তর দিবেন যেটা কিন্তু স্যার ম্যাডামরা খুশি হয়ে যাবে, এবং আপনিও কিন্তু আমরা পছন্দ মতো টপিক কিন্তু ডেমনস্ট্রেট দিতে পারবেন। কি বলবেন তাহলে শেষ মুহূর্ত, তখন আপনি এরকম বলে দিবেন, আচ্ছা স্যার অ্যাকচুয়ালি আপনি যে টপিকটা পড়তে বলছেন এটা ঠিক আছে, কিন্তু আমি তো জানতাম যে ডেমনস্ট্রেশন আমাদেরকে করতেই হবে, তাই আমি স্যার কিছু টপিক লেসন প্ল্যান করে এনেছিলাম। দেখুন আপনি যখনই বলবেন কিছু টপিকের উপর আমি লেসন প্ল্যান করেছি, আমরা সবাই জানি লেসন প্ল্যান কিন্তু একটা ভাইটাল পার্ট, তখন স্যাররা কিন্তু আমাদের খুব খুশি হয়ে যাবে, বাহ লেসন প্ল্যান করে এনেছো, তখন আপনাকে বলবে যে ঠিক আছে নিশ্চয়ই, তাহলে আমি কি ওই লেসন প্ল্যান থেকে পড়াবো স্যার। আমার মনে হয় ম্যাক্সিমাম টিচারই কিন্তু তখন বলবে ঠিক আছে আপনি যে লেসন প্ল্যান করেছেন আমি সেখান থেকে পড়াবো। এতে কি হলো দেখুন, কয়েকটা পয়েন্ট বেরিয়ে গেল। এক হচ্ছে আপনি জানিয়ে দিলেন স্যারকে লেসন প্ল্যান খুব ইম্পর্টেন্ট পার্ট, এতে স্যাররা সন্তুষ্ট হয়ে গেল। আর 2 নম্বর কি হলো বলুন তো, আপনি কি করলেন খুব কায়দা করে স্যারের টপিকটাকে বাদ দিয়ে নিজের টপিকটা কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য বেছে নিলেন। আচ্ছা এবার তর্কের খাতিরে ধরলাম সেখানে কিন্তু কিছু স্যার ম্যাডাম আছে যারা একটু হয়তো মানে আপনাকে আর একটু জাজ করবে, তখন আমরা কিন্তু বলতে পারি আচ্ছা আপনি লেসন প্ল্যান করেছেন, কই দেখি তো কি লেসন প্ল্যান করেছেন। এবার দেখা গেল আপনি লেসন প্ল্যান না করে যদি বলে দেন তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তাই আমার মনে হয় আপনাদের যে টপিকগুলো চয়েস করে যাবেন সেগুলো কিন্তু আমি লেসন প্ল্যান করে নিয়ে যাবেন। যদি বলেন হ্যাঁ স্যার করেছি আমি কি তাহলে আনবো, হ্যাঁ আনুন, সমস্যা দেখিয়ে দিলেন। এবার দেখুন এবার বাই চান্স যদি সেই লেসন প্ল্যানটা দেখে আপনার প্রতি কিন্তু ইমেজ স্যারের ভালো হয়ে যাবে, বাহ খুব সুন্দর লেসন প্ল্যান করেছে তো। আচ্ছা তারপর আমরা কি কিন্তু কিছু বিবৃতিকর প্রশ্ন করতে পারি, আচ্ছা আপনি কি শিওর জানতেন যে আপনি কি শিওর এতটা কি করে শিওর যে আপনি চাকরি পাবেন, কেন লেসন প্ল্যান তৈরি করে নিয়েছেন, আপনি কি 100% শিওর যে চাকরি আপনি পাচ্ছেন, এরকম কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে। তখন হাসতে বলেন স্যার দেখুন অ্যাকচুয়ালি চাকরি পাওয়া না পাওয়াটা তো আমার হাতে নেই, সেটা স্যার আপনাদের হাতে আছে। এবার আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যখন যে কাজটা করি সেই কাজটা আমি আমার সাধ্যমতো 100% চেষ্টা করে ভালো করার চেষ্টা করি। এবার যেহেতু কোনো একটা জিনিস পড়াবার সময় ডেমনস্ট্রেশনের জন্য লেসন পার্ট এসেনশিয়াল, তাই স্যার আমি এই লেসন প্ল্যানটা রেডি করে এনেছি, এতে যাতে করে আমি খুব সহজে ডেমনস্ট্রেশনটা দিতে পারি। এবার স্যার দেখুন চাকরি পাবো কি পাবো না সেটা তো আমার হাতে নেই, এই উত্তর শুনে আমরা কি মনে হয় স্যার কি খুশি হবে না, আমার মনে হয় স্যার খুবই খুশি হবে। তাই খুব কায়দা করে কিন্তু সমস্ত সমস্যাতে কিন্তু সমাধান অবশ্যই পাওয়া যায়। আশা করছি আমাদের এই আর একটা কোশ্চেন যেটা থাকে যে কোন সময় আমরা কি করে শেষ করব, 5 মিনিট টাইমে আমরা কি করে ডেমনস্ট্রেশন শেষ করব। এখানে আপনি কি করবেন একটা টাইম শিডিউল করে নেবেন যে প্রথম 30 সেকেন্ডে আমি শুভেচ্ছা এবং প্রশ্ন করব, প্রশ্ন উত্তরের মাধ্যমে টপিকে ঢুকবো, তারপর 3 মিনিট টাইমে মূল ব্যাখ্যা বা উদাহরণ দেব, তারপর 1 মিনিট টাইমে আমি ইন্ট্রোডাকশন করব এবং শেষ 30 সেকেন্ড টাইমে আমি হোমওয়ার্ক দেব। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মানে মাথায় ঘুরছে যে অনেকে 5 মিনিট টাইম ধরে ডেমনস্ট্রেশন রেডি করছে, অনেকে বলছে হেই 3 মিনিট টাইম দিয়ে অত টাইম তো দিবে না। আচ্ছা মানে আপনাকে কত টাইম দিবে, 3 মিনিট না 5 মিনিট না 10 মিনিট, সেটা যে ইন্টারভিউ নিচ্ছে তার সাথে কেউ জানে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে দেখো 2 ধরনের স্টুডেন্ট আছে, একজন বিশ্বাস করলো যে তাকে 5 মিনিট টাইম দিবে, যে সে টোটাল ডেমনস্ট্রেশনটা 5 মিনিটের মধ্যে রেডি করে গেল, আর একজন এরকম ভাবধারা নিয়ে নিল আমাকে 2-3 মিনিটে বেশি টাইম দেবে না, তাহলে আমাকে অত মোটামুটি রেডি করলেই হলো আর কি। এবার তর্কের খাতিরে দেখে নিল যে মোটামুটি রেডি করে গেছে তাকে 10 মিনিট টাইম দিয়ে দিল, তা সে তো ডেমনস্ট্রেশন পারবে না কারণ সে তো রেডি হয়ে যায়নি। এবার দেখা গেল আপনি 5 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন রেডি করছেন, বাট আপনাকে যদি 5-এর বেশি টাইম দেয় তাহলে আপনি কিভাবে ভালো করে করতে পারবেন। তাই আপনি কত সময় পাবেন না পাবেন সেটা ডিপেন্ড করছে ইন্টারভিউর উপর। আপনাকে কি করতে হবে 5 মিনিটের মধ্যে বিভিন্ন টপিক থেকে ডেমনস্ট্রেশন রেডি করে নিয়ে যেতে হবে, মানে আপনাকে সবসময় রেডি থাকতে হবে, টাইম দেওয়া না দেওয়া পরের ব্যাপার।
তাই অন্য কোনো কাউরি কথায় কান দেবেন না, আপনি 5 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন রেডি করে যান, ঠিক আছে? এবং যে আজকে টোটাল যে আলোচনাটা করলাম 3 ভাগে, এই 3টে পার্টের আলোচনাটা ভালো করে শুনে এগুলোকে মাথায় রেখে কিন্তু আপনারা ডেমনস্ট্রেশন রেডি করুন। আশা করছি এই টোটাল যে আজকে ভিডিওটা করলাম আপনাদের উপকারে লাগবে। যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে খুবই পজিটিভ এনার্জি দেয় এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। থ্যাংক ইউ।